হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আগের দিন তাহলে আমরা কি পড়েছিলাম? অ্যাটমিক স্ট্রাকচার শুরু করেছিলাম এবং তার দুটো ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি। এবং কি পড়েছিলাম? আমরা ইলেকট্রনের আবিষ্কার, প্রোটনের আবিষ্কার এবং নিউট্রনের আবিষ্কার সম্পর্কে পড়াশোনা করেছি। ইলেকট্রন আবিষ্কারের পরে প্রোটনের আবিষ্কার সম্পর্কে আমরা এই কথাটা বলেছিলাম যে গোল্ড স্টেট নামে একজন বিজ্ঞানী, তিনি এক্সপেরিমেন্টটা শুরু করেছিলেন এবং শেষ করে প্রোটনের আলটিমেট সমস্ত বর্ণনা দিয়েছিলেন কে না? বিজ্ঞানী রাদারফোর্ড। কত সালে? 1911 সালে। এই 1911 সালেরই ঘটনা। এবার আজকে আমরা পড়বো যে তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা একটা পরমাণুর মধ্যে কেমনভাবে থাকে। আমরা পরমাণুর মূল উপাদান হিসেবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের নাম করেছিলাম, তাই না? পরমাণুকে বলেছিলাম যে পরমাণু বিভাজ্য এবং সেখানে তিন ধরনের কণা পাওয়া যায়, একটা স্থায়ী, একটা অস্থায়ী, একটা সংমিশ্রণ। স্থায়ীর মধ্যে হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, তাহলে নিউট্রনটা কত সালে পাওয়া গেছিল? নিউট্রনটা পাওয়া গেছিল 1932 সালে। 1932 সালে নিউট্রন সম্পর্কে সমস্ত ধারণা পাওয়া গেছিল। আর প্রোটন কত সালে পাওয়া গেছে? প্রোটন পাওয়া গেছে 1911 সালে। 1911 সালে এর সম্পূর্ণ এক্সপেরিমেন্ট করে সমস্ত কিছু বর্ণনা কে দিয়েছিলেন? বিজ্ঞানী রাদারফোর্ড। এবার পরমাণুর গঠন সম্পর্কে আমরা যখন আলোচনা করছি তখনকার সালটা কিন্তু 1911, মানে তখন নিউক্লিয়াস সম্পর্কে কোনো ধারণা ছিল না। ঠিক আছে, তাহলে 1911 সালে কি ঘটনা ঘটেছিল? 1911 সালে তাহলে তখন মোটামুটি ইলেকট্রন আর প্রোটন সম্পর্কে সমস্ত বর্ণনা পাওয়া গেছে। তাহলে এবার তো জানতে হবে যে ঠিক আছে ভাই, পরমাণুটা হচ্ছে কি আমার একটা পরমাণুটা হচ্ছে স্মলেস্ট একদম কণা, একটা ছোট্ট কণা। সেই কণাটার স্থায়ী পার্টিকেল হচ্ছে কি ইলেকট্রন আর প্রোটন, কিন্তু তারা আছে কেমন ভাবে? ইলেকট্রনের মাস অত্যন্ত কম, তার তুলনায় প্রোটনের মাস অনেকটা বেশি। তার মাসটাও আমরা আগের দিন লিখেছিলাম, তাই না? তো এইরকম আমরা দেখেছি। ইলেকট্রনের মাস কত ছিল? ইলেকট্রনের মাস ছিল 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, এত ছিল মাস অফ ইলেকট্রন। আর মাস অফ প্রোটন কত ছিল না? এই মাসটা ছিল 1 AMU এর সমান, তাই না? তার মানে কত ছিল? 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে আমরা দেখতেই পাচ্ছিলাম যে একটা প্রোটন একটা ইলেকট্রনের চাইতে প্রায় 1836 গুণ বা 1837, যেমন বইতে যেমন পাবে আর কি, ক্যালকুলেশন করে তোমরা দেখবে এর মধ্যেই আসছে 1837 গুণ বেশি ভারী, তাই না? আমরা এখান থেকেও মানটা দেখেও বুঝতে পারছি। তো এই ইলেকট্রন আর প্রোটনটা নিউক্লিয়াসের মধ্যে আছে কেমন ভাবে, এইটা নিয়েই আজকে আমাদের আলোচনা। ঠিক আছে, তাহলে এই আলোচনাটা অনেকবার অনেক রকমের বিজ্ঞানীরা অনেক রকম করেছিলেন। ঠিক আছে, যেমন জে থমসন প্রথম ধারণা এক রকমের ধারণা দিয়েছিলেন। ওনার ধারণা অনুযায়ী এক একটা পরমাণু দেখতে, মানে পরমাণুর গঠনটা হচ্ছে পাম পুডিং এর মতো। মানে তুমি মনে করো তুমি কেক তৈরি করতে চলেছো, তো ময়দার গোলাটা বানিয়েছো, ঠিক আছে, তার মধ্যে কিছু ফ্রুটস ছড়িয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে ওই যে ময়দার গোলাটা আছে, ওই ময়দার গোলাটা হচ্ছে কি, মানে যেহেতু ইলেকট্রনগুলো একদম টিনি পার্টিকেল, উনি ভাবছেন যে তাহলে ওই ফ্রুটগুলো হচ্ছে ইলেকট্রন, তার মধ্যে গোজা আছে, এবং ওই ময়দার গোলাটা হচ্ছে প্রোটন। মানে প্রোটনের একটা ক্লাউডের মধ্যে ইলেকট্রনগুলো বোধহয় আসে, মানে তরমুজ যেরকম হয় লাল লাল একটা পুরো একটা অবস্থা, এটা হচ্ছে গিয়ে আমার পুরো অ্যাটমের মধ্যে ওই লাল যতটা পোর্শন আছে পুরোটা হচ্ছে গিয়ে প্রোটনের পোর্শন, এবং তার মধ্যে ইলেকট্রনগুলো মানে ওই দানাগুলো, তার বীজগুলো গোজা আছে। এইরকম উনি কল্পনা করেছিলেন কে না? থমসন। ঠিক আছে, থমসন কি করেছিলেন? কোন পার্টিকেলটাকে আবিষ্কার করেছিলেন? আমরা আগের ক্লাসে পড়েছি ইলেকট্রন, তাই না? ওকে, এরপরে এই মডেলটা কিন্তু বেশি দিন, মানে এই কনসেপ্টটা বিশেষ একটা চললো না। ঠিক আছে, এরপর 1911 সালে রাদারফোর্ড যখন অ্যাটম সম্পর্কে গবেষণা করছেন, যখন পরমাণু নিয়ে এত গবেষণা করছেন, তখন স্বাভাবিকভাবে সবার মনেই আসে যে তাহলে ওই জিনিসটা কেমন, তাই না? তাহলে উনি তখন ভাবলেন যে তাহলে সত্যি কথায় অ্যাটমটা স্ট্রাকচারটা কেমন, আদৌ কি পাম পুডিং টাইপ নাকি অন্যরকম। তখন তিনি 1911 সালে একটা অন্যরকম এক্সপেরিমেন্ট করলেন। এক্সপেরিমেন্টটা ভীষণ সহজের, ভীষণ সুন্দর একটা এক্সপেরিমেন্ট, খুব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে উনি কি করেছিলেন দেখো, আমরা কি দেখতে চলেছি না, একটা অ্যাটম দেখতে কিরকম হয়, একটা অ্যাটমের গঠন, তাই না? এবার অ্যাটমটা অত্যন্ত ছোট, পরমাণুগুলো অত্যন্ত ছোট ছোট, চোখে তো দেখা যায়ই না। উল্টে আমি আগেরবারও বলেছিলাম যে যদি আমরা একটা শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে চাই তাহলেও দেখতে পারবো না, তাই না? তাহলে যখন ইলেকট্রন বা প্রোটনের আবিষ্কার করার সময় যখন তাদের নিয়ে গবেষণা করা হলো, তখন যে হাইড্রোজেন গ্যাসটা ওই কাঁচের জারটার মধ্যে নিচ্ছিল, সেটাও অত্যন্ত কম চাপে নিচ্ছিল। কেন না? আরে বাবা, একটা কম মানে
পরিমাণে কম নিলেও তাতে অসংখ্য পরমাণু আছে, তাই না? তাহলে একটা পরমাণু সম্পর্কে যদি আমি ভালোভাবে বুঝতে চাই, তাহলে অসংখ্য পরমাণু নিয়ে ভিড় বাড়িয়ে আমি তাকে ভালোভাবে নিরীক্ষণ করতে পারবো, নাকি কম পরিমাণে নিয়ে ভালোভাবে নিরীক্ষণ করতে পারবো? আমি যদি তোমাকে বলি যে কোনো একটা মানুষের গঠন সম্পর্কে তুমি আমাকে বলো, তুমি 100টা মানুষ নিয়ে এসে তাকে ভালো করে দেখলে বুঝতে পারবে, নাকি একটা মানুষকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখলে ভালো করে বুঝতে পারবে? নিশ্চয়ই কম পরিমাণে নিলে ভালো করে বোঝা যায়, একজন মানুষকে নিয়ে ভালো করে দেখলেই বোঝা যায়, তাই না? সেই জন্য আমরা যখনই কোনো এক্সপেরিমেন্ট করব তখন পরিমাণে তাকে কমভাবে নেওয়া হয়, ঠিক আছে? তাহলে এখানে উনি কিভাবে এক্সপেরিমেন্ট করছেন? উনি দেখলেন, আমরা আগের দিন আলফা কণা সম্পর্কে বলেছিলাম, তাই না? আলফা কণাটা হচ্ছে নাথিং বাট হিলিয়াম-24। মানে দেখা যায় আলফা কণাটার ভর একটা প্রোটনের ভরের 4 গুণ, ঠিক আছে? এবং আলফা কণাটার চার্জ হচ্ছে গিয়ে একটা প্রোটনের দ্বিগুণ, একটা প্রোটনের চার্জের দ্বিগুণ। তার মানে তার মধ্যে দুটো, তার অ্যাটমিক নাম্বার 2 আর মাস নাম্বার হচ্ছে কি 4, মানে হিলিয়ামের মতোই একটা প্রোটনের, মানে একটা আলফা কণার গঠন, আলফা কণা। তাহলে আলফা কণাটাকে পাওয়া যায় কোথা থেকে? না তেজস্ক্রিয় পদার্থ থেকে। আলফা কণার উৎপত্তি হয় তেজস্ক্রিয় পদার্থ থেকে। তাহলে তেজস্ক্রিয় পদার্থ জিনিসটা কি? না কিছু কিছু পদার্থ আছে যারা তাদের ভেতর থেকে অনবরত আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি এই ধরনের রশ্মিকে নির্গত করেই চলেছে। এবং এই যে নিঃসরণটা হচ্ছে, এই নিঃসরণটা কিন্তু কোনোভাবেই তুমি কন্ট্রোল করতে পারবে না। মানে না তুমি কোনো রকম তাপমাত্রা দিলে কন্ট্রোল হবে, তাপমাত্রা রিমুভ করে, মানে হিট যদি আমি রিমুভ করে নিই, অন্ধকারে রেখে দিই, খুব চাপে রেখে দিই, চাপ মুক্ত কোনো অবস্থায় কোনো জায়গায় রেখে দিই, যেমনভাবে মাটির তলায় রেখে দাও, যেখানে খুশি রেখে দাও, এই নিঃসরণটা মানে পদার্থ থেকে এই যে কন্টিনিউয়াস আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হওয়ার যে প্রবণতা, এটা কিন্তু রোধ করা যায় না। তাহলে সমস্ত পদার্থ থেকেই কি নির্গত হয়? বললাম যে না, কিছু কিছু পদার্থ আছে যাদের মধ্যে থেকে এই আলফা রশ্মি, মানে আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি এরা নির্গত হতে থাকে। তাহলে যে সমস্ত পদার্থ থেকে নির্গত হয় তাদেরকে আমরা বলি তেজস্ক্রিয় পদার্থ। তাহলে এইরকমই একটা তেজস্ক্রিয় পদার্থ রাদারফোর্ড নিয়েছিলেন, রেডিয়াম কার্বাইড, ঠিক আছে? এরকম একটা পদার্থ নিয়েছিলেন কি না রেডিয়াম কার্বাইডটা, বা বিসমাথ 83-214। এরা হচ্ছে এক একটা তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে? তো এই তেজস্ক্রিয় পদার্থের সাহায্যে দেখা যায় এখান থেকে অনবরত আলফা কণা নির্গত হতে থাকে, ঠিক আছে? ওকে, এখান থেকে ক্রমাগত আলফা কণা নির্গত হতে থাকে। এই আলফা কণাটা দিয়ে আমি মানে রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। কিভাবে করেছিলেন দেখো, এই যে আলফা, বিটা, গামা, এরা এই যে কণাগুলো বা এই যে রশ্মিগুলো আছে, এরা যথেষ্ট হার্মফুল, মানে শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকারক। আমাদের শরীরের ভেতর দিয়ে অনায়াসে পাস করে চলে যেতে পারে, আর যদি অনায়াসে পাস করে চলে যায় শরীরের নানান রকমের সেল ড্যামেজ করে এবং এখান থেকে ক্যান্সার সৃষ্টি হয়, ঠিক আছে? তো সেই জন্য এই সমস্ত এক্সপেরিমেন্ট যথেষ্ট প্রোটেকশন নিয়ে করেন। তো কিভাবে করেছিলেন উনি এই রেডিয়াম কার্বাইডটাকে একটা লেডের এরকম বাটির মধ্যে নেওয়া হলো, ঠিক আছে? যার এখানটাতে খানিকটা গর্ত করে রেডিয়াম কার্বাইডকে রাখা হলো, কিছুটা অল্প পরিমাণ, একদম কম পরিমাণ নিয়ে এখানে রাখা হলো। এখান থেকে ক্রমাগত কি বেরোচ্ছে না আমাদের আলফা রশ্মি নির্গত হচ্ছে। তাহলে আলফা রশ্মি যখন এখান থেকে নির্গত হবে তখন এইভাবে ছড়িয়ে পড়বে, তো নাকি? তুমি যখন টর্চ জ্বালাও তখন টর্চের আলোটা সোজা যায় না খানিকটা একটু এইভাবে তেরছা হয়ে বেরিয়ে চলে যায়, তো নাকি? সরল রেখা বরাবর এইভাবে, ঠিক সেইভাবেই যাচ্ছে। তাহলে চতুর্দিকে যাতে আমার না যায় সেই জন্যে একটা পর্দা দিয়ে দেওয়া হলো। এই পর্দাটাও হচ্ছে গিয়ে আমার লেডের বাটির মধ্যে নেওয়া হয়েছে রেডিয়াম কার্বাইড এবং এখানে একটা লেডের পর্দা রাখা হলো, লেড পিবি, ঠিক আছে? এবং মাঝখানে একটা ছোট্ট ছিদ্র করে দেওয়া হলো। ছোট্ট ছিদ্রটা করার ফলে কি হলো না, এই যে এইভাবে যে আলো, মানে যে আলফা রশ্মিগুলো নির্গত হচ্ছিল, এই আলফা রশ্মিগুলো এখানে আটকে গেল এবং এই ছোট্ট ছিদ্রটার মধ্যে দিয়ে এখান দিয়ে আলফা রশ্মি খুব কম পরিমাণে, সামান্য পরিমাণে, মানে এত হিউজ অ্যামাউন্ট অফ আলফা রশ্মিকে কন্ট্রোল করে কম অ্যামাউন্টের আলফা রশ্মিকে পাস করানো হলো। তাহলে পাস করিয়ে ফেলা হবে কার উপর? ফেলা হবে একটা সোনার পাতের ওপর। সোনার পাত, ঠিক আছে? উনি একটা সোনার পাত নিয়েছিলেন এখানে, মনে করো এটা একটা সোনার পাত।
এবার আমাকে প্রশ্ন করো যে ম্যাম রাদারফোর্ড কি তাহলে খুব বড় লোক ছিলেন, সোনার পাক নিয়ে কাজ করছে? না, এখানেও তার পেছনে একটা যুক্তি আছে সোনার পাক নেওয়ার পেছনে। এই সোনার পাকটা নেওয়া হলো কতটা না 0.0004 mm, এতটা পাতলা নেওয়া হলো, এত মিলিমিটার। ওকে, এতটা পাতলা নেওয়া হলো, কতটা না 0.0004 mm, এতটা পাতলা। আচ্ছা, কোনো ধাতুকে এত পাতলা করে কাটা যাবে সোনা ছাড়া? সোনাকে মানে সোনার এটা একটা গুণ যে সোনাকে আমরা খুব পাতলা করে কাটতে পারি, মানে সোনা অত অত ভঙ্গুর নয়, খুব তার মধ্যে মানে স্ট্রেংথ আছে, ঠিক আছে। তাহলে এখানে কাকে নেওয়া হলো না গোল্ড, অরামকে নেওয়া হলো। এই পাতটা কার না অরামের, গোল্ডের। ওকে, তাহলে আচ্ছা বলো তো এখানে এত পাতলা করে কেন সোনার পাতটাকে নেওয়া হলো? মানে পাতলা করার কারণ কি? অন্য ধাতু আমরা মোটাও তো নিতে পারতাম, না হয় কাটা যাবে না, তো মোটা নিলে ক্ষতিটা কি হতো? ক্ষতিটা হতো যে ধাতুটা তুমি যত মোটা নেবে, যেটা খুশি নাও, সবার মধ্যে পরমাণু আছে, সবার মধ্যে পরমাণুর গঠন এক, ঠিক আছে। তো ক্ষতিটা হতো এটাই যে সেখানে যত মোটা নেবে সেখানে নাম্বার অফ অ্যাটমস তত বেশি, তাহলে যত বেশি অ্যাটমস তত তোমার এক্সপেরিমেন্ট করতে অসুবিধে, মানে তুমি তা অনেক অ্যাটম যদি হয়ে যায় তাহলে তাদের স্ট্রাকচার বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? তাহলে যত কম অ্যাটম থাকবে এইরকম তুমি বস্তু নেবে তত সেই অ্যাটমটা সম্পর্কে ভালোভাবে বোঝা যাবে। তাহলে পাতলা করে কাটতে পারবো এরকম একটা ধাতুকে নিতে হবে। তাহলে এরকম ধাতু কাকে পাওয়া গেল না সোনাকে পাওয়া গেল, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা সোনা, এই জন্য সোনাটাকে নেওয়া হলো। এবার এই আলফা কণা, আলফা রশ্মিটা যেটা, আলফা রশ্মি যেটা বেরোচ্ছে আলফা কণা, তাকে তো আর আমি চোখে দেখতে পাবো না, তাহলে আমি বুঝবো কি করে যে এক্সপেরিমেন্টটা হচ্ছে? তার জন্য এখানে নেওয়া হচ্ছে এটা রেডিয়াম কার্বাইড। ওকে, রেডিয়াম কার্বাইড। এখানে একটা পর্দা দেওয়া হচ্ছে, এখানে একটা পর্দা দেওয়া হচ্ছে, পুরো সিস্টেমটাকে একটা পর্দার মাধ্যমে যুক্ত করে দেওয়া হলো, ঠিক আছে। পর্দাটা কিসের? এই যে পর্দাটা, এই পর্দাটা, এটা কিসের পর্দা নেওয়া হচ্ছে না এটা জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে, এরকম একটা পর্দা। জিঙ্ক সালফাইড মানে কোনো একটা মেটাল, তার উপরে জিঙ্ক সালফাইড দেওয়া আছে, ঠিক আছে। তো জিঙ্ক সালফাইড দিলে কি হবে না আলফা কণাগুলোকে তো আমি চোখে দেখতে পাবো না, কিন্তু আলফা কণাটা যখনই জিঙ্ক সালফাইডে গিয়ে হিট করবে, আঘাত করবে, তখন সেখানে ছোট ছোট আলোর স্ফুলিঙ্গ তৈরি হবে। তাহলে যখনই আলোর স্ফুলিঙ্গটা তৈরি হবে তখনই আমি বুঝতে পারবো যে আচ্ছা এই জায়গাটাতে আলফা কণাটা এসে আঘাত করলো। ওকে, বোঝা গেছে? তাহলে পুরো এক্সপেরিমেন্টে কি করলেন উনি না উনি আলফা কণা সৃষ্টি হবে এরকম একটা উপাদান নিলেন। উপাদানটা কি না রেডিয়াম কার্বাইড বা বিসমাথ, এরকম একটা কিছু একটা নিলেন। রেডিয়াম কার্বাইডকে জেনারেলি উনি নিয়েছিলেন এবং তাকে প্রোটেকশনের জন্য তিনি কি করলেন না লেডের ওপর নিলেন, ঠিক আছে। এখানে একটা লেডেরও পর্দা দিয়ে দিলেন, লেডের পর্দার মাঝখানে একটা সরু ছিদ্র করে দিলেন যাতে কম অ্যামাউন্টের আলফা কণা পাস করতে পারে। যত কম জিনিস পাস করবে তত আমাদের এক্সপেরিমেন্টটা, পরীক্ষা নিরীক্ষা করাটা আমাদের সুবিধা হবে, ঠিক আছে, আমাদের অবজারভেশনটা ভালো হবে। ওকে, এবার এটা পাস করাবেন কার মধ্যে দিয়ে না পাস করালেন সোনার পাতের মধ্যে দিয়ে। সোনার পাতটা অত্যন্ত পাতলা নিয়েছিলেন, কতটা পাতলা না 0.0004 mm, এত পাতলা নেওয়া হয়েছে। ওকে, এরপর আলফা কণাটা যে আঘাত করছে, কোথায় আঘাত করছে, কিভাবে যাচ্ছে, এটা বোঝার জন্য কি করা হলো না সোনার পাতের পিছন দিকে জিঙ্ক সালফাইডের একটা পর্দা দিয়ে দেওয়া হলো, বোঝা গেল? এইবার এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ। এইবার আমরা অবজার্ভ করব, দেখব কি হচ্ছে। উনি কি দেখলেন? উনি দেখলেন যে এই যে আলফা রশ্মিটা যাচ্ছে, ছোট ছোট স্ফুলিঙ্গ ম্যাক্সিমামটাই এর পিছনে তৈরি হচ্ছে, মানে পর্দার একদম সোজা, মানে এই যে অরাম মানে যে গোল্ড ফয়েলটা নেওয়া হয়েছে, পাতটা নেওয়া হয়েছে, তার পিছন দিকে প্রচুর অসংখ্য ছোট 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 আলো স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে। কিছু স্ফুলিঙ্গ এইরকম জায়গায় তৈরি হচ্ছে, এইরকম জায়গায় আলোটা তো পাস করছে এটা দিয়ে, তাহলে এই জায়গাতেও কিন্তু খুব কম স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে এবং আরো কম স্ফুলিঙ্গ এইরকম জায়গাতেও তৈরি হচ্ছে, বোঝা গেছে? তাহলে উনি কি দেখছেন যে প্রচুর অনেক অনেক অসংখ্য স্ফুলিঙ্গ একদম পাতের সোজাসুজি তৈরি হচ্ছে। কিছু স্ফুলিঙ্গ একটু পাতের সাইড থেকে বেঁকে 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 বেরিয়ে যাচ্ছে এবং খুব অল্প সংখ্যক স্ফুলিঙ্গ পাতের সামনে এইরকম জায়গাতে তৈরি হচ্ছে। আচ্ছা, এদিক দিয়ে না হয় ভেদন ক্ষমতা বেশি বেরিয়ে চলে গেল, আমি বুঝলাম, কিন্তু সামনের দিকে আসবে কেন? আলফার ভর কত? আলফাটা হিলিয়ামের মতোই বললাম, আলফাটার ভর একটা প্রোটনের 4 গুণ, তাই না? এক একটা প্রোটনের 4 গুণ হচ্ছে আলফার ভর। এবার যদি আমি ইলেকট্রনের ভর
প্রোটনের ভরের 4 গুণ আমি বলছি, ইলেকট্রনের ভরের কত গুণ? ইলেকট্রনের ভরের প্রায় 8 গুণ, প্রায় 8 গুণ, মানে 7500 গুণ বেশি। ঠিক আছে, একটা প্রোটনের চাইতে 4 গুণ বেশি আর একটা ইলেকট্রনের ভরের চাইতে প্রায় 7500 গুণ বেশি, এত গুণ বেশি। কেননা ইলেকট্রন আর প্রোটনের মধ্যে ডিফারেন্সটা কত? ইলেকট্রনের ভর আর প্রোটনের ভরের মধ্যে ডিফারেন্স একটু আগে বললাম যে প্রোটনের ভর, মাস অফ প্রোটন ইজ ইকুয়াল টু 1837 ইন্টু মাস অফ ইলেকট্রন, তাই না? এক একটা ইলেকট্রনের ভর প্রোটনের ভরের প্রায় 1837 গুণ বেশি। বুঝে গেছে? তাহলে তার 4 গুণ মানে প্রায় 7500 গুণ বেশি হলো। এটা কেন বলছি? কেননা এই যে ফয়েলটা, এটা তো অ্যাটম দিয়েই তৈরি, এখানে অসংখ্য নাম্বার অফ অ্যাটম আছে, এগুলো সব হচ্ছে কি অ্যাটম। আমি ধরে নিচ্ছি এখানে একটা অ্যাটম, এরকম কল্পনা করছি, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাটমে কিন্তু সমান সাইজের, একই সাইজ। আমি মানে বোঝানোর সুবিধার্থে এরকম একটা বড় করে আঁকলাম, ওকে? তো এরকম অসংখ্য মানে পুরোটাতেই অ্যাটম দিয়ে পুরো ভর্তি করা আছে, পাতলা নিয়েছি মানে কম সংখ্যক অ্যাটম আছে। এবার এখান দিয়ে একটা ভারী কণা আসছে, ভারী কণাটাকে না আলফা কণা, যার ভর প্রোটনের ভরের 4 গুণ এবং ইলেকট্রনের ভরের চাইতে প্রায় 7500 গুণ বেশি। এরকম একটা কণা ছুটে আসছে, মানে মোটা ছোটা হেলদি একটা কণা ছুটে আসছে এবং ছুটে সে সোজা বেরিয়ে যাচ্ছে। আমি বললাম না অসংখ্য স্ফুলিঙ্গ এখানে দেখতে পাচ্ছি, তার মানে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিছু কণা এরকম ভাবে সামান্য বেঁকে যাচ্ছে, কিছু কণা সামান্য বেঁকে যাচ্ছে। এই বেঁকে যাওয়ার রিজনটা কি? এবং কিছু কণা মানে কিছু স্ফুলিঙ্গ আমি একদম এই ফয়েলটার সামনের দিকে খুঁজে পাচ্ছি, এখানে খুব কম। কতগুলো না 20,000টা স্ফুলিঙ্গ যদি আমার এখানে তৈরি হয়, 20,000টা স্ফুলিঙ্গ যদি আমার এখানে তৈরি হয়, তাহলে এখানে সেই তুলনায় স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে একটা, মাত্র একটা। বোঝা গেছে? 20,000টা স্ফুলিঙ্গ যদি ব্যাকে তৈরি হয়, সামনে তৈরি হচ্ছে একটা। বলতে পারবে কেন এই ধরনের ঘটনা ঘটছে? কি মানে তাহলে অ্যাটমটা কেমন দেখতে, অ্যাটমটার গঠন কেমন যে ম্যাক্সিমাম কণা এখানে, মানে ম্যাক্সিমাম স্ফুলিঙ্গ এখানে তৈরি হচ্ছে, মানে ম্যাক্সিমাম হিলিয়াম পাস করে বেরিয়ে চলে যাচ্ছে, কিছু এখানে আসছে। দেখো, মনে করো সাপোজ তোমার একটা বড় মাঠ আছে, ঠিক আছে? মাঠের মাঝখানে তোমরা সোজা লম্বা করে কিছু পালোয়ানকে দাঁড় করিয়ে রেখে দিলে, মাঝখানে অনেকটা করে ফাঁকা জায়গা, ওকে? মনে করো এরকম একটা ফাঁকা জায়গা আছে, এখানে দেখা যাবে, ওকে? মনে করো এটা একটা বড় মাঠ, ঠিক আছে? মাঠের মাঝখানে তুমি এখানে, এখানে, এখানে আর এখানে 4টে জায়গায় 4টে পালোয়ানকে দাঁড় করিয়ে রেখে দিলে, হয়েছে? এখান দিয়ে তুমি অসংখ্য স্টুডেন্ট, মানে স্কুলে যত স্টুডেন্ট আছে সবাইকে বললে যা তোরা ছুটে চলে যা, ঠিক আছে? এই জায়গাগুলোতে যে পালোয়ানগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে শর্ত দিলে যে তোমরা নিজেদের জায়গা সরে চলে যেতে পারবে না। কি শর্ত? তোমরা যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গাতেই ফিক্স থাকবে। তাহলে এখান দিয়ে যে স্টুডেন্টরা ছুটে যাচ্ছে, এরা তো ম্যাক্সিমাম জায়গা দিয়ে গলি গলি বেরিয়ে চলে যাবে, তাই না? কেননা ম্যাক্সিমাম জায়গাটাই তো ফাঁকা, মাত্র 4 জন, পুরো মাঠ জুড়ে মাত্র 4টে পালোয়ান ধরো দাঁড়িয়ে আছে, ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম জায়গাটাই তো ফাঁকা। এবার কিছু আর এদেরকে শর্ত দেওয়া আছে, এরা যেমন নিজেদের অবস্থানটা পরিবর্তন করতে পারবে না, এদেরকে শর্ত দেওয়া হয়েছে তোমরা কিন্তু সরল রেখা বরাবর ছুটবে, ওকে? তাহলে এদেরকে যখনই শর্তটা দিলাম, মনে করো এরকম ছুটতে 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 একটা পালোয়ানের জাস্ট হাতটাতে একজন ধাক্কা খেয়ে বেরিয়ে গেল। তাহলে যদি শুধুমাত্র হাতে ধাক্কা খেয়ে বেরিয়ে যায়, তাহলে এরকম ভাবে সাইড দিয়ে একটু বেঁকে বেরিয়ে যাবে। মনে করো একজন ছুটতে ছুটতে পালোয়ানের একদম ফেস টু ফেস ধাক্কা খেয়েছে, তাহলে যখনই পালোয়ানের ফেস টু ফেস ধাক্কা খাবে তখন সে কি করবে? একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বেরিয়ে চলে আসবে। সেই জন্যে যখনই যায় তখনই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যেভাবে যাবে সেইভাবেই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে চলে আসবে। এই ঘটনা না ঘটলে নিশ্চয়ই এই ধরনের অবজারভেশন আমি পাবো না। তাহলে এখানে পালোয়ান কারা? এই অ্যাটমের মধ্যে পালোয়ান কারা? পালোয়ান মানে কি? সমস্ত মাস যার মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে। অ্যাটমটার সমস্ত মাসটা, সমস্ত ভরটা ওই একটা জায়গাতে পুঞ্জীভূত হয়ে আছে। তাহলে অ্যাটমটার ম্যাক্সিমাম জায়গা দিয়ে আলোর স্ফুলিঙ্গ মানে হিলিয়ামগুলো বেরিয়ে চলে যাচ্ছে, মানে অ্যাটমটা নিশ্চয়ই বেশিরভাগ স্থানটাই ফাঁকা। কিছু কিছু জায়গা থেকে হিলিয়ামটা একটু বেঁকে সরে চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? হিলিয়ামটা তো আমি বলছি যে 2+ চার্জযুক্ত কণা। এবার প্রোটনটা হচ্ছে কি আমাদের প্লাস চার্জ, মানে প্রোটনেরও তো চার্জ প্লাস। এখানে যদি সমস্ত প্রোটনটা
নিউক্লিয়াসের মধ্যে যদি সমস্ত প্রোটনটা পুঞ্জীভূত থাকে, সমস্ত পজিটিভ চার্জটা যদি পুঞ্জীভূত থাকে, তাহলে এই পজিটিভ চার্জ কি করবে? সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে নিশ্চয়ই এটা বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ করার জন্য এরকম ভাবে বেঁকে চলে যাবে, তাই না? আর যদি সোজাসুজি গিয়ে ধাক্কা খায়, মানে এই অ্যাটমটার নিউক্লিয়াসে যদি সোজাসুজি গিয়ে ধাক্কা খায়, তাহলে সোজাসুজি আবার পিছন দিকে ব্যাক করে চলে আসবে, তাই তো? তাহলে এর দ্বারা, এই এক্সপেরিমেন্টের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হলো যে তাহলে নিশ্চয়ই একটা অ্যাটম, একটা পরমাণুর দু রকমের পজিশন আছে। একটা হচ্ছে নিউক্লিয়াস, যার মধ্যে ওই পরমাণুটার সমস্ত ভরটা পুঞ্জীভূত হয়ে আছে, এবং তার বাইরে একটা ফাঁকা জায়গা আছে। সেই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। ফাঁকা মানে কি? সেখানে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে। তাহলে প্রশ্নটা হলো যে এটা যদি পুরোটাই অ্যাটম হয়, তাহলে এর বাইরেটার মধ্যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে। ইলেকট্রন হচ্ছে গিয়ে নেগেটিভ চার্জ, আর এই যে হিলিয়ামটা যেটা যাচ্ছে সে তো 2+ চার্জ যুক্ত কণা, তাই না? তাহলে এরা তো আর সমজাতীয় আধান নয়, এরা তো বিষম জাতীয় আধান। তাহলে বিষম জাতীয় আধান পরস্পরকে তো আকর্ষণ করে ধরে রাখার কথা, তো এটা কেন হলো না? এটার কারণটা খুবই সোজা, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ইলেকট্রনগুলো তাহলে নিশ্চয়ই একা একা ঘুরে বেড়াচ্ছে, এবং প্রত্যেকটা ইলেকট্রন নেগেটিভ চার্জ হতে পারে, কিন্তু ভরটা কত কম, এক একটা প্রোটনের তুলনায় ভর কত কম, এক একটা প্রোটনের তুলনায় এক একটা ইলেকট্রনের ভর হচ্ছে গিয়ে 1837 গুণ কম, তাই না? তাহলে এখানে হিলিয়াম যাচ্ছে মানে 2+ আধান যাচ্ছে, তার মানে তারও ডবল, মানে একটা ভারী, মানে যথেষ্ট বেশি চার্জযুক্ত একটা কণা যাচ্ছে। এরকম ছোট্ট ইলেকট্রনকে সে ধাক্কা মেরে বেরিয়ে চলে যাবে, মানে ওর ইলেকট্রন আলফা কণাকে বাধা দিতে পারবে না, তাই না? তার মানে এখানে বোঝা গেল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে থাকছে এবং এমনভাবে ঘোরাফেরা করছে যাতে পুরো অ্যাটমটায় একটা ফাঁকা স্থান তৈরি করে দিচ্ছে, পুরো অ্যাটমটার মধ্যে একটা ফাঁকা স্থান তৈরি করে দিচ্ছে। তাহলে দেখতে কেমন হচ্ছে? দেখতে হচ্ছে এইরকম। তাহলে এটা যদি আমার একটা অ্যাটম হয়, এটা যদি আমার একটা অ্যাটম হয়, তার মানে এটা হচ্ছে কি তার নিউক্লিয়াস, এবং অ্যাটমটা হচ্ছে তার তুলনায় অনেক বড়, অ্যাটমটা হচ্ছে তার তুলনায় অনেক বড়, এবং এর তাহলে বেশিরভাগ স্থানটাই ফাঁকা। কেন না? এই নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে। উনি বলছেন ইলেকট্রনগুলো এরকম বাইরে বিভিন্ন রকমের কক্ষপথে ঘোরাফেরা করছে, ঠিক আছে? তাহলে ইলেকট্রনগুলো যদি একাই এইভাবে ঘোরাফেরা করে, এবং এইটাই যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ভর এবার কে তৈরি করছে? অ্যাটমের মধ্যে দু রকম কণা তখনও পাওয়া গেছিল, একটা ইলেকট্রন, একটা প্রোটন। ইলেকট্রনের ভরকে তো আমরা একদম ছেড়েই দিয়েছি, প্রোটনের ভরটা আছে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কে আছে? না সমস্ত প্রোটনটা আছে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? না সমস্ত প্রোটনটা আছে। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে সমস্ত প্রোটন আছে। প্রোটন আছে কথাটার মানে হচ্ছে তার মধ্যে যেমন সমস্ত মাসটা আছে, তেমনি প্রোটনের সমস্ত পজিটিভ চার্জটাও তো আছে, নাকি? তার মানে নিউক্লিয়াসটা কি আধানযুক্ত হয়ে গেল? পজিটিভ আধানযুক্ত, কেননা ওর মধ্যে অ্যাটমটার সমস্ত পজিটিভ চার্জটা পুঞ্জীভূত হয়ে আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে রাদারফোর্ড এই এক্সপেরিমেন্টটা করে একটা অ্যাটম কেমন দেখতে সেটা ভালোভাবে এক্সপেরিমেন্ট করে বোঝালেন। কি বললেন? না একটা অ্যাটম বৃত্তাকার মানে গোলাকার, এবং তার দুটো পার্ট, একটা হচ্ছে নিউক্লিয়াস এবং তার বাইরের কক্ষপথগুলো খুবই ফাঁকা ফাঁকা থাকে, তার মানে পুরো অ্যাটমটার সমস্ত জায়গাটা প্রায় ফাঁকা, এবং ওই অ্যাটমটার সমস্ত ভরটা একটা জায়গাতে পুঞ্জীভূত থাকে, ওই যে নিউক্লিয়াসের কথা বলা হলো তার মধ্যে পুঞ্জীভূত থাকে, এবং ওই নিউক্লিয়াসটার মধ্যে প্রোটনের সমস্ত ভর থাকার জন্য ওটা যথেষ্ট ঘন অঞ্চল। ক্লিয়ার হয়েছে? এতটা পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই। এবার তাহলে দেখা যায় নিউক্লিয়াসের ব্যাস আর প্রোটনের পুরোটার ব্যাস কত। এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এর ব্যাস আর এই পুরো প্রোটনটার ব্যাসের মধ্যে পার্থক্যটা কত। দেখা যায় প্রত্যেকটা পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে, মানে নিউক্লিয়াসের ব্যাস মানে কি? ব্যাসার্ধর ব্যাস সম্পর্কে আইডিয়া আছে নিশ্চয়ই। এটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে ব্যাসার্ধ, এবং এইটা ব্যাসার্ধের ডবলটাই হচ্ছে গিয়ে ব্যাস, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের ব্যাস দেখা যায়, এটা নিউক্লিয়াসের রেডিয়াস,
দেখা যায়, আমি ব্যাসটাকে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? এই ব্যাসটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওকে? তাহলে এই ব্যাসটা দেখা যায় কত হয়, 10⁻⁻13 সেন্টিমিটার এটা হয়। রেডিয়াস নয়, মানে ব্যাস, রেডিয়াসের ডবল, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে তাহলে এই পুরো অ্যাটমটার ব্যাস কত না, পুরো অ্যাটমটার ব্যাস হচ্ছে গিয়ে 10⁻⁻8 সেন্টিমিটার। বোঝা গেছে? এই পুরো অ্যাটমটার ব্যাস এখান থেকে এতটা পর্যন্ত, এইটা হচ্ছে গিয়ে 10⁻⁻8 সেন্টিমিটার। আর এই নিউক্লিয়াসটার ব্যাস হচ্ছে গিয়ে কত, মানে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 10⁻13 সেন্টিমিটার। বলতে পারবে পার্থক্যটা কত? পার্থক্যটা কত? এইটা ডিভাইডেড বাই এইটা যদি করি তাহলে কত হচ্ছে, 10⁵, তাই তো? নিচে হচ্ছে 10⁵, ওপরে -13, কোনটা ছোট? -13 ছোট তো, -13 তাহলে ছোট, আর এটা হচ্ছে কি -8, তাহলে হচ্ছে 10⁵ এত। তার মানে দেখো তো, রেডিয়াস অফ অ্যাটম, মানে অ্যাটমের আমাদের ব্যাস, রেডিয়াস নয় ব্যাস, ঠিক আছে? A ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁵ আর N, মানে নিউক্লিয়াসের ব্যাস। তাহলে অ্যাটমের ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের 10⁵ গুণ, 10⁵ মানে কি 1 লক্ষ, তাই না? 10⁵ মানে হচ্ছে 1 লক্ষ গুণ বড়। মানে একটা নিউক্লিয়াস যদি আমার এখানে থাকে, তাহলে তাকে কেন্দ্র করে তার যে পরিধিটা আছে সেটা 1 লক্ষ গুণ বিস্তার করে আছে, তাই না? মানে তার ব্যাসটা 1 লক্ষ গুণ দূরত্বে আছে, এইদিকে 1/2 লক্ষ, এইদিকে 1/2 লক্ষ। বোঝা গেছে? তার মানে কত বড়, মানে ইমাজিন করতে পারছো নিউক্লিয়াসটা কোথায় আছে আর তার পুরো বিস্তারটা কোথায়। এবং এত বড় বিস্তার হলেও মানে হাস্যকর বিষয়টা হচ্ছে, বা অবাক করার বিষয়টা হচ্ছে, হাস্যকর নয়, অবাক করার বিষয়টা হচ্ছে ওই পুরো সিস্টেমটার যে মাসটা সেটা ওই ছোট্ট জায়গাটার মধ্যেই ঢুকে আছে। পুরো জায়গাটা হতে পারে ভাবে ফুলে অনেক বড়, কিন্তু তার মধ্যে মাসের পরিমাণটা একদম নেগলিজিবল, ঠিক আছে? জিরো বলবো না, নেগলিজিবল। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে একটা অ্যাটম সম্পর্কে, মানে অ্যাটমের ধারণা সম্পর্কে আশা করি কিছুটা পরিষ্কার হলাম আমরা, তাই না? তাহলে আমরা কি দেখলাম, আমরা এতক্ষণ অ্যাটমিক স্ট্রাকচার পড়ছি, আর আমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা দেখলাম। রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট ওয়াইজ আমরা দেখতে পেলাম যে নিউক্লিয়াসের ব্যাস, যেটা নিউক্লিয়াসের ডায়ামিটার, এখানে ডি দিয়ে ডিনোট করে দিলাম, ওকে? তাহলে নিউক্লিয়াসের আরটা মনে রাখতে অসুবিধে। তাই নিউক্লিয়াসের ডায়ামিটার হচ্ছে কি আমার 10⁻⁻13 সেন্টিমিটার, এবং তার প্রায় 1 লক্ষ গুণ বড় হচ্ছে অ্যাটম, পুরো অ্যাটমটার ডায়ামিটার, ঠিক আছে? তাহলে এক্সপেরিমেন্ট করলে কি দেখা যাবে না, মনে করো সাপোজ আমরা ইমাজিন করে নিচ্ছি, যদিও নয়, ইমাজিন করে নিচ্ছি এইটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, এবং তার 1 লক্ষ সেন্টিমিটার, মানে 1 লক্ষ গুণ বড় ডায়ামিটার যুক্ত এই পুরোটা হচ্ছে কি একটা অ্যাটম, ঠিক আছে? তাহলে অ্যাটমটা হচ্ছে এইরকম দেখতে। তাহলে এটা হচ্ছে যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসকে ভালো করে পরিষ্কার করে বোঝার জন্য আমরা এরকম একটা বড় গোল করে দিলাম, যার মধ্যে সমস্ত মাসটা আছে, মানে এই জায়গাটা পুরো রিজিড, তাই না? পুরো শক্তপোক্ত। মাসটা তাহলে কে তৈরি করছে না, মাসটা তৈরি করছে প্রোটন। মানে এই নিউক্লিয়াসের মধ্যে আসলে আছে প্রোটন, পুরো প্রোটনটা ঠাসাঠাসি করে ওর ভেতরে আছে, প্রতিটা অ্যাটমের ভেতরে। তাহলে প্রোটন মাস অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে আছে, ঠিক আছে? এবং তার পাশে কি আছে না, অনেকগুলো কক্ষপথ আছে। কক্ষপথগুলিকে উনি বৃত্তাকার কল্পনা করেছিলেন, ঠিক আছে? এই কক্ষপথগুলির মধ্যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে, এই কক্ষপথগুলির মধ্যে ইলেকট্রনগুলো সবসময় ঘোরাফেরা করছে, এটা উনি বললেন। এবার প্রশ্ন হচ্ছে, এবার সবাই মোটামুটি এটাকে অ্যাকসেপ্ট করলো। শুধু অ্যাকসেপ্ট করা নয়, মানে এই ঘটনাটা 1900 কত সালে বললাম, 1911 সালে ঘটেছিল। তারপর থেকেই আমাদের আধুনিক বিজ্ঞান শুরু হলো। মানে আধুনিক বিজ্ঞান রাদারফোর্ডের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে এই রকম একটা এক্সপেরিমেন্ট করে অ্যাটম সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য, ঠিক আছে? এর কিছু ভুল ত্রুটি আছে, প্রত্যেকটা জিনিসেরই ভুল ত্রুটি থাকে বলেই তাকে সংশোধন করতে গিয়ে নতুন জিনিস তৈরি হয়, ঠিক আছে? এই ঘটনাটার জন্য সারা জীবন সমস্ত বিজ্ঞান মহল রাদারফোর্ডের কাছে ঋণী হয়ে থাকবে। কত সাল থেকে? 1911 সাল থেকে। এবার কি হলো,
এবার প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, সবাই এগ্রি করলো যে ভেতরে তাহলে পজিটিভ চার্জযুক্ত কণাগুলো আছে, প্রোটন আছে মানে পজিটিভ চার্জযুক্ত কণা আছে, বাইরে কারা ঘুরে বেড়াচ্ছে, বাইরে নেগেটিভ চার্জযুক্ত কণাগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা আগেও পড়েছি ইলেকট্রন অত্যন্ত সামান্য ভরযুক্ত এবং প্রোটনটা বেশি ভরযুক্ত, সব ক্লিয়ার হয়েছে। এবার বিরোধটা শুরু হলো ফিজিক্সের একটা কনসেপ্ট থেকে, কি ইলেকট্রোম্যাগনেটিক কনসেপ্ট। তাতে দেখা যায় যে যখনই কোনো একটা চার্জ পার্টিকেল অন্য একটা চার্জ পার্টিকেলকে কেন্দ্র করে ঘুরে বেড়াবে, দেখো এখানে যদি সমস্ত পজিটিভ চার্জটা কেন্দ্রীভূত থাকে, বাইরে যদি একা একা ইলেকট্রন ঘুরে বেড়ায়, তাহলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করবে, আকর্ষণ করবে, তাই না? তাহলে আকর্ষণ করে তো নিউক্লিয়াসের মধ্যে টেনে নেবে, যে যেখানে শুধু একটা পজিটিভ চার্জ নয়, সমস্ত পজিটিভ চার্জ আছে। মানে এক একটা অ্যাটমে মনে করো যদি 5টা ইলেকট্রন থাকে, তাহলে 5টা প্রোটনও আছে, কেননা অ্যাটমটা নিউট্রাল, তাই না? তাহলে 5টা প্রোটন একটা জায়গায় যদি সংঘবদ্ধ থাকে, তাহলে 5টা প্রোটনের চার্জ যত আছে, এক একটা প্রোটনের চার্জ কত, আগের দিন কথা হয়েছিল, এক একটা প্রোটনের চার্জ হচ্ছে 4.8 × 10⁻10 ESU, তাই না? এত চার্জ। ইলেকট্রনেরও চার্জ তাই, এক একটা ইলেকট্রন, কিন্তু এক একটা ইলেকট্রন তো এই চার্জটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর নিউক্লিয়াসের মধ্যে 5টা, আমি ধরে নিচ্ছি 5টা আছে, মানে 5টা প্রোটন, মানে 5 × এই টোটাল চার্জটা এখানে পুঞ্জীভূত অবস্থায় আছে। তাহলে ওই মোট পজিটিভ চার্জটা এক একটা নেগেটিভ চার্জকে কি করবে, আকর্ষণ করে নিউক্লিয়াসের মধ্যে টেনে নিয়ে চলে আসবে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যদি টেনে নিয়ে চলে আসে, তাহলে পুরো অ্যাটমটাই তো ডিস্ট্রয় হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাই না? কিন্তু এরকম তো দেখা যায় না, অ্যাটমের আলাদা আলাদা এক্সিস্টেন্স এবং ইলেকট্রনগুলো সত্যিই বাইরে থাকে, এটাই বোঝা যায়। তাহলে কিভাবে থাকে, এটার এক্সপ্লেনেশনটা কিন্তু রাদারফোর্ড কিভাবে দিলেন, দিতে পারেন নয়, কিভাবে দিলেন উনি অন্যভাবে দিয়েছিলেন। উনি বললেন যে এখানে তাহলে ঘটনাটা এরকম ঘটে যে ইলেকট্রনগুলো বা এখানে ঘুরে বেড়াচ্ছে, তো ইলেকট্রনগুলো একটা বেগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তাহলে বেগ নিয়ে যখনই ও ঘুরছে, তোমরা একটা সুতোর মধ্যে একটা পাথরকে বেঁধে এইরকম ভাবে ঘোরাও তো, যখন ঘোরাও তখন এইভাবে ঘুরতেই থাকে। যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে, ও স্পিডে বাইরের দিকে বেরিয়ে চলে যাবে। আর যদি ঘোরাতে আর যে বেগে ঘোরাচ্ছি তার সাথে আরেকটু বেশি বেগে আমি টান মারি, তাহলে কি হবে, আমার দিকে চলে আসবে। তার মানে নিশ্চয়ই এখানে দু রকম, মানে ঘুরতে ঘুরতে ওর মধ্যে দু ধরনের বলই সৃষ্টি হচ্ছে। কি বল, যখনই আমরা ঘোরাতে ছেড়ে দিচ্ছি, কোন দিকে যাচ্ছে, বাইরের দিকে, মানে ঘুরতে ঘুরতে ওর ওই বাইরের দিকে যাওয়ার একটা যে বল, সেই বলটাও ওর মধ্যে তৈরি হয়ে গেছে। এবং ঘোরাতে যখন আরেকটু বেশি টান দিয়ে দিচ্ছি, তখন ভেতর দিকে চলে আসছে, মানে এই ভেতর দিকে আসার যে প্রবণতা, এটাও তৈরি হয়ে গেছে। মানে দু রকমের বল তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে কেন্দ্রের দিকে আসার বল বা কেন্দ্রাভিমুখী বল, আর একটা হচ্ছে বাইরের দিকে যাওয়ার বল বা কেন্দ্রাদিক বল, ঠিক আছে? একটা হচ্ছে অভিকেন্দ্র বল, আর একটা হচ্ছে অপকেন্দ্র বল, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে চলে যায়, ঠিক আছে? তাহলে দু রকম বল সব সময় কাজ করে। কোনো একটা বস্তুকে কেন্দ্র করে যখন আরেকটা বস্তু ঘুরে বেড়ায়, তখন তার মধ্যে দু রকম বল কাজ করে, একটা হচ্ছে অভিকেন্দ্র বল আর একটা হচ্ছে অপকেন্দ্র বল, ঠিক আছে? একটা কেন্দ্রের দিকে যাবে, একটা কেন্দ্রের বাইরে যাবে। যখন দুটো বলের পরিমাণ সমান হবে, তখন সে না তো বাইরের দিকে যেতে পারবে, না তো ভেতর দিকে যেতে পারবে, তখন সে স্থির অবস্থায় ওই জায়গাটাতে ঘুরতে থাকবে। ক্লিয়ার? কি বললাম, যে কোনো বস্তুর সবসময় দুটো অপোজিট ডাইরেকশনের বল তার উপর সবসময় কাজ করছে, ঠিক আছে? যখন কোনো একটা বস্তুকে কেন্দ্র করে আরেকটা বস্তু গতিশীল অবস্থায় থাকবে, তার মানে বুঝে নিতে হবে ওখানে দু রকমের গতি আছে, দু রকমের বল কাজ করছে। কি বল, একটা কেন্দ্র অভিমুখী বল আর একটা কেন্দ্রের বাইরের দিকের বল। এই দুটো বলের মান যদি সমান হয়ে যায়, মানে যে পরিমাণ বল দিয়ে কেন্দ্র তাকে টানছে, সে একই পরিমাণ বল দিয়ে সে যদি ছিটকে বেরিয়ে যেতে চায়, এই দুটো বলের মান যদি সমান হয়, তাহলে সে কোন দিকে যাবে, ভেতর দিকেও আসতে পারবে না, বাইরের দিকেও যেতে পারবে না, তাই না? তাহলে তখন সে কি করবে, ওই জায়গাটাতে স্থিরভাবে ঘুরতে থাকবে। মানে ব্যাপারটা একটা উদাহরণ মনে পড়েছে, মানে ব্যাপারটা হচ্ছে, মনে করো কোনো একটা বিবাহিত পুরুষ, ঠিক আছে, তাকে যতটা বল দিয়ে তার বউ তার দিকে টানছে, ততটা বল দিয়ে তার মা তার দিকে টানছে, তাহলে সে বেচারা যাবে কোন দিকে, সমানভাবে ঘুরতে থাকবে। এবার যে বলটার পরিমাণ বেশি হবে, ঠিক আছে, যার টানের পরিমাণ বেশি হবে, তিনি তার দিকেই মুভ করবেন। তাহলে এখানে এই ইলেকট্রনটা, মানে সেই ঘুরছে যে বস্তুটা, তার অবস্থাটাও তাই, যে বলের পরিমাণটা বেশি, মানে আমি যখন এরকম করতে ছেড়ে দিচ্ছি, মানে কি আমার ভেতর দিকে টানটা পুরো জিরো হয়ে গেল, তাহলে তার তখন কোন বলটার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, বাইরে ছিটকে যাওয়ার বলটার পরিমাণ।
আমার ভেতর দিকে টান দেওয়ার পরিমাণ, এই বলটার পরিমাণ যদি 0 হয়ে যায়, তাহলে বাইরের দিকের বলটাই তো কাজ করছে, তখন ওই বলটা প্রায়োরিটি পেয়ে যাবে, বস্তুটা বাইরে ছিটকে চলে যাবে। উল্টো কথায় আমি যখন এরকম ঘোরাতে ঘোরাতে আরেকটু বেশি টান দিয়ে দেবো, মানে কি এই টানটা যেটা তৈরি হয়েছে তার তুলনায় এই টানটা আরেকটু বেশি পরিমাণ আমি দিয়ে ফেললাম, তখন ওইভাবে না ঘুরে সে আমার আঙ্গুলের কাছে, আমার হাতের কাছে চলে আসবে। এই ঘটনাটাই তো ঘটে। উনি এইভাবেই ইলেকট্রনটাকে এক্সপ্লেন করলেন। উনি কি বললেন, যে ইলেকট্রনগুলো ঘুরছে, তো ঘুরতে ঘুরতে দুরকম বল তার মধ্যে তৈরি হচ্ছে, একটা হচ্ছে অভিকেন্দ্র বল আর একটা হচ্ছে অপকেন্দ্র বল। মানে কি, ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে নিউক্লিয়াস ওকে ভেতর দিকে টানছে, ক্রমাগত ভেতর দিকে টানছে, এবং নিউক্লিয়াসের বাইরের দিকে একটা অপকেন্দ্র বল তার মধ্যে তৈরি হয়েছে, এবং এই দুটো বলের পরিমাণ সমান। এই দুটো বলের পরিমাণ কি না সমান, এবং তারা বিপরীতমুখী, একটা ভেতরের দিকে আর একটা বাইরের দিকে। তাহলে এই দুটো বলের পরিমাণ সমান এবং বিপরীতমুখী হলে ইলেকট্রনটা কি করবে না, ইলেকট্রনটা কোনো দিকেই যাবে না, স্থির অবস্থায় ওই জায়গাটাতে ঘুরতে থাকবে। এবার স্থির অবস্থায় বলছি মানে এটা ভেবে নিও না যে ওখানে স্থির হয়ে থাকবে, স্থির হয়ে থাকবে না, স্থির অবস্থায় ঘুরতে থাকবে। কথাটার মানে ওই বেগটা, যে বেগটা আছে সেটা কখনো বাড়বেও না কমবেও না, ওই কনস্ট্যান্ট বেগে, স্থির মানে হচ্ছে কনস্ট্যান্ট বেগ নিয়ে ওই জায়গাটাতে ঘুরতে থাকবে। মানে মনে করো স্থির অবস্থা কথাটার মানে হচ্ছে, মনে করো তুমি সাইকেল চালাচ্ছ 5 কিলোমিটার পার ঘন্টা, এরকম বেগে তুমি সাইকেল চালাচ্ছ, তো এই বেগটা তুমি যত দূর যাবে এই বেগটাতেই যাবে, এই বেগটার থেকে বাড়বেও না কমবেও না, তখন তাকে আমরা বলবো স্থির অবস্থায় গতি। মানে স্থির গতিবেগ নিয়ে তুমি যাচ্ছ, ঠিক আছে, স্থির অবস্থায় তুমি যাচ্ছ। স্থির অবস্থায় যাচ্ছ মানে তুমি চুপ করে বসে নেই, স্থির অবস্থায় যাচ্ছ মানে ওই যে বেগটা নিয়ে তুমি যাচ্ছ ওই বেগটা তোমার জন্য ফিক্সড। ক্লিয়ার? তাহলে এইভাবে তিনি অ্যাটমটার, এই যে ইলেকট্রনটার এক্সপ্লেনেশন দিলেন, যে কেন ইলেকট্রনটা প্রোটনের গায়ে মানে নিউক্লিয়াসে এসে আছড়ে পড়ে না, নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ, ইলেকট্রনটা নেগেটিভ, তবু কেন এসে আছড়ে পড়ে না, এইভাবে এক্সপ্লেনেশনটা দিলেন। যদিও এই এক্সপ্লেনেশনটা অ্যাকসেপ্ট করলেও এক্ষেত্রে যুক্তিসম্মত হলো না, কেননা চার্জ, ওই যে চার্জটা রয়েই গেল। তাহলে এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেল, যে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ হওয়া সত্ত্বেও আমরা জানি যে যে কোনো চার্জ পার্টিকেল অন্য একটা চার্জ পার্টিকেলকে কেন্দ্র করে যখনই ঘুরবে, তখনই সে ক্রমাগত ওই চার্জ দ্বারা আকর্ষিত হতে থাকবে, এবং আকর্ষিত হতে থাকলে ক্রমাগত সে শক্তি ছাড়তে থাকবে, যত সে শক্তি ছাড়বে, আমি যে বেগ নিয়ে ঘুরছি, আমার যদি ক্রমশ শক্তি শেষ হতে থাকে, তাহলে আমার কি হবে না, ক্রমশ আমি যদি শক্তি হারাতে থাকি, তাহলে আমি আস্তে আস্তে মানে রেডিয়াসটা ক্রমশ কমতে একটা টাইম আমার সমস্ত শক্তিটা শেষ হয়ে যাবে, মানে একটা টাইম নিউক্লিয়াসের ওপর এসে আছড়ে পড়বো, তাই না? ইলেকট্রনটার এটা হওয়া উচিত ছিল, যেহেতু ইলেকট্রনটা নেগেটিভ চার্জ এবং সে পজিটিভ চার্জযুক্ত যে জায়গাটা নিউক্লিয়াস তাকে কেন্দ্র করে ঘুরছে, তবু এই ঘটনাটা ঘটে না কেন? এই যে আছড়ে পড়লে এই পুরো সিস্টেমটা তো ব্রেক করে যাবে, পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তবু হয় না। প্রত্যেকটা অ্যাটমকে অ্যাজ ইট ইজ খুঁজে পাওয়া যায়, প্রত্যেকটা অ্যাটমের বাইরে ইলেকট্রন, ভেতরে প্রোটন, এই অবস্থাটা খুঁজে পাওয়া যায়। কেন? অর্থাৎ স্থায়িত্বের যে এক্সপ্লেনেশনটা রাদারফোর্ড দিয়েছিলেন, সেটা স্যাটিসফ্যাক্টরি ছিল না, ঠিক আছে, সেটা যথাযথ এক্সপ্লেনেশন আমরা খুঁজে পাই না। তাহলে রাদারফোর্ডের পরমাণুর মডেল সম্পর্কে ক্লিয়ার হয়েছে, পরমাণুটা কিরকম দেখতে সেটা ক্লিয়ার হয়েছে, কিন্তু রাদারফোর্ডের এই যে স্থায়িত্ব সম্পর্কে ব্যাখ্যা উনি দিতে পারেননি। দুটো ত্রুটি, তার মধ্যে একটা স্থায়িত্বের ব্যাখ্যা তিনি দিতে পারেননি, আরেকটা হচ্ছে, দেখো এখানে আমি কি বললাম, যে ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, তখন ওই একই এই স্থির তড়িৎ আকর্ষণ বল, মানে এই পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জকে যখনই আকর্ষণ করবে, তখন এই নেগেটিভ চার্জটা ক্রমশ তার শক্তিটাকে, এনার্জিটাকে লিবারেট করবে, এনার্জিটাকে লিবারেট করতে করতে তার রেডিয়াস কমতে একটা টাইম সে নিউক্লিয়াসে এসে আছড়ে পড়বে। তাহলে তার এনার্জি ক্রমাগত নিঃশেষিত হবে, ক্রমশ নিঃশেষিত হবে। এটাকে যদি আমি প্লট করি, মানে এটা যদি স্পেকট্রাটা নিই, স্পেকট্রোস্কোপি দেখি, স্পেকট্রোস্কোপি মানে কি, নতুনটা বলছি, এটা যদি স্পেকট্রোস্কোপিটা দেখি, তাহলে আমরা নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত, কিন্তু সেই নিরবচ্ছিন্ন বর্ণালী না পেয়ে আমরা রেখা বর্ণালী পাই। এবার এটা তো কিছুই বুঝতে পারছো না, কেননা স্পেকট্রা কি জিনিস, নিরবচ্ছিন্ন বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী, রেখা বর্ণালী, এগুলো কি বোঝা যাচ্ছে না? বোঝাচ্ছি।
মনে করো এই যে আলোটা আসছে, ঠিক আছে, এটা দেখ কটা রং আছে, 7টা, ঠিক আছে। আমি যদি এখানে একটা প্রিজম রাখি, ঠিক আছে, তাহলে এই 7টা আলো এসে এই দিকে আমি কি দেখতে পাবো, 7টা আলো বিশ্লিষ্ট হয়ে পরপর 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 অবস্থান করেছে, তাই না, একদম গায়ে লাগা লাগা অবস্থান করেছে। ওই যে একটা মনে করো সাদা পর্দা মানে এই বোর্ডটার উপর যদি ফেলি, তাহলে আমি কি দেখতে পাবো, সেটাকে পরপর 7টা রং পরপর পরপর আছে। এটাকে বলা হচ্ছে আলোর পট্টি বা বর্ণালী বা স্পেকট্রা, ঠিক আছে। তাহলে এই যে বোঝা গেছে স্পেকট্রা জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এটা হচ্ছে নিরবচ্ছিন্ন। আমরা রামধনু দেখি, রামধনুটা হচ্ছে একটা বর্ণালী, ঠিক আছে। আচ্ছা, আর রেখা বর্ণালী জিনিসটা কি? রেখা বর্ণালী জিনিসটা হচ্ছে মনে করো কিছু কিছু অ্যাটম আছে, মানে অ্যাটম নয়, কিছু কিছু গ্যাস আছে, মনে করো অ্যাটম দিয়ে আমরা এক্সপ্লেন করবো। তো কিছু কিছু গ্যাস আছে যাদেরকে ওই স্পেকট্রা, একটা স্পেকট্রোমিটার একটা যন্ত্র, তার মধ্যে দিয়ে যখন পাঠানো হয় তার বর্ণালী কালেক্ট করার জন্য, তখন দেখা যায় যে আমরা এইরকম বর্ণালী পাই। একটা আলো দেখতে পাই, তার চারপাশটা কিছুটা ব্ল্যাক, একদম ডার্ক ব্ল্যাক, মানে ওখানে কোনো আলো কিছু নেই, কিছু নেই মানেই তো কালো, তাই না, একদম ডার্ক ব্ল্যাক। তার পাশে আরেকটা আলো দেখতে পাই, তার পাশে আরো একটু কালো, তার পাশে আরেকটা আলো দেখতে পাই। মানে এখানে কি দেখতে পেলাম, তাহলে মাত্র মনে করো 3টে রেখা দেখতে পাওয়া যাচ্ছে। কারোর ক্ষেত্রে 2টো রেখা দেখতে পাই, ঠিক আছে, কারোর ক্ষেত্রে একটা রেখা দেখতে পাই, বাকি পুরোটা অন্ধকার, কারোর ক্ষেত্রে 2টো রেখা দেখতে পাই, বাকি পুরোটা অন্ধকার, কারোর ক্ষেত্রে 3টে 4টে রেখা দেখতে পাই, বাকি পুরোটা অন্ধকার, ঠিক আছে। এইরকম অন্ধকার জায়গায় একটা দুটো বর্ণালী মানে আলো রেখা, যেটা এরকম যদি আমরা পট্টি পাই, এরকম যদি বর্ণালী পাই, তখন তাকে বলবো রেখা বর্ণালী। এগুলোকে আমরা কি বলবো, রেখা বর্ণালী। আর যদি এইরকম অন্ধকার জায়গাতে না পেয়ে আমরা পরপর পরপর আলোগুলোকে পেয়ে যাই, কন্টিনিউয়াস পেয়ে যাই, তখন তাকে বলবো নিরবচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রা। কি বলবো, নিরবচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রা। এই যে এরকম কন্টিনিউ, যেটা আমি বললাম রামধনুতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। বা তুমি যদি একটা প্রিজম নিজেই বাড়িতে প্রিজমের মধ্যে দিয়ে আলো ফেলো, অপোজিট সাইডে যে স্পেকট্রাটা মানে যে বর্ণালীটা দেখতে পাবে, আলোর পট্টিটা দেখতে পাবে, ওটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এক্সপ্লেনেশন বলছে, মানে আমাদের জেনারেল থট বলছে যে ইলেকট্রনটা যখন ঘুরছে তখন সে ক্রমাগত এনার্জি ছাড়ছে, ক্রমশ এনার্জি ছাড়ছে। ক্রমশ যদি সে এনার্জি ছাড়তে থাকে, তাহলে ক্রমশ এনার্জি ছাড়ছে, এটাকে যখন আমি স্পেকট্রা আকারে পাবো, তখন নিরবচ্ছিন্ন একটা পট্টি পাওয়ার কথা, নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। কিন্তু নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায় না, পাওয়া যায় কেমন বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, মানে এরকম রেখা বর্ণালী পাওয়া যায়। তো এটা কেন, এটার কারণটা কি, এটার এক্সপ্লেনেশন রাদারফোর্ড দিতে পারেনি। এটা জানার জন্য আমাদের বোর্ডের কাছে যেতে হবে, তাহলে পরের দিন বোর্ডটা হবে। যদি বলা হয় যে পরমাণুর, রাদারফোর্ডের পরমাণুর মডেলটি ব্যাখ্যা করো বা পরমাণুর মডেলটা কিরকম বোঝাও, ঠিক আছে, তখন কি বলবে, তখন বলবে যে পয়েন্ট দিয়ে দিয়ে পরপর পরপর বলা হবে। একদম প্রথম থেকে পয়েন্ট দিয়ে দিয়ে বলি, তাহলে কি বলবো না, পরমাণুর 2টো অংশ, ঠিক আছে, একটা পরমাণুর 2টো অংশ, একটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস এবং তার বাইরে ইলেকট্রন মহল, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন মহল। নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জযুক্ত প্রোটন কণাগুলি থাকে এবং নিউক্লিয়াসের বাইরে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, ঠিক আছে। তারপরে বলবে যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমগ্র প্রোটনের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র, কতটা না 1 লক্ষ গুণ কম, ঠিক আছে। কেননা এই রেডিয়াসগুলো মনে থাকবে নিশ্চয়ই, এখানে লিখে দিয়েছিলাম। রেডিয়াসগুলো কত বলবে, যে মানে রেডিয়াস নয়, ডায়ামিটার অফ নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 সেন্টিমিটার, আর ডায়ামিটার অফ অ্যাটম, পুরো অ্যাটমটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। বোঝা গেছে, তার মানে প্রায় 1 লক্ষ গুণ বড় হচ্ছে কি অ্যাটমটা, কার তুলনায়, নিউক্লিয়াসের তুলনায়। ওকে, তারপরে আমরা কি বলবো, যে নিউক্লিয়াসের মধ্যে যতটা মোট পজিটিভ চার্জ থাকে, মোট পজিটিভ চার্জের পরিমাণ যত, ওর বাইরে যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে, তার ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, সেই ইলেকট্রনের মোট চার্জটা ওই নিউক্লিয়াসের মোট পজিটিভ চার্জের সাথে সমান। ক্লিয়ার হয়েছে, এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমরা কি বলবো, যে এই যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তার ফলে ইলেকট্রন 2 রকমের বল ফেস করছে, 2 রকমের বল তার মধ্যে তৈরি হচ্ছে। একটা হচ্ছে কেন্দ্রাভিমুখী বল আর একটা হচ্ছে অপকেন্দ্র বল, একটা হচ্ছে অভিকেন্দ্র বল, একটা হচ্ছে অপকেন্দ্র বল। আর এই অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। একটা হচ্ছে ফোর্স অফ
মানে এইটা হচ্ছে গিয়ে মনে করো অভিকেন্দ্র বল, ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স, আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো বল সমান এবং বিপরীতমুখী। তার ফলে কি হয় না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ওই ইলেকট্রনটা স্থিরভাবে ওই ব্যাসার্ধে ঘুরতে থাকে, ওই কক্ষপথে ঘুরতে থাকে, ঠিক আছে। এই যে আকর্ষণ বলের কথাটা বললাম, এটা আরেকটু বলি। আমরা কুলম্বের সূত্র পড়েছি, তাই না? কুলম্ব কি বলেছিলেন? কুলম্ব বলেছিলেন যে যখন দুটো চার্জ পার্টিকেল থাকে তখন তাদের পরস্পরের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল তৈরি হয়। এই যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল তৈরি, এগুলো আমরা পড়েছি। স্থির তড়িৎ কুলম্বের সূত্রতে পড়েছিলাম, তাই না? এই যে আকর্ষণ বলটাকে ফোর্স এফ দিয়ে ডিনোট করছি। এই ফোর্সটা এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? এই দূরত্বটা মনে করো এখান থেকে এতটা, এটা হচ্ছে কি আর, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক F প্রপোর্শনাল টু 1/r², ঠিক আছে, এবং তাদের চার্জের গুণফলের সাথে সমানুপাতিক, মানে F প্রপোর্শনাল টু, মনে করো এটা হচ্ছে কি Q1, এটা হচ্ছে কি Q2, তাহলে Q1 ইনটু Q2, তাই না? তাহলে এই দুটোকে যদি আমি একসাথে সংযুক্ত করে দিই তাহলে কি হবে? F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r², সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি হবে? F ইজ ইকুয়াল টু K ইনটু Q1 Q2 বাই r², তাই না? তাহলে এটা কোন বলটা? এটা হচ্ছে দুটো চার্জ পার্টিকেলের মধ্যে আকর্ষণ বলটা। তাহলে এটা একটা চার্জ, তো এটা তো চার্জ, নিউক্লিয়াসের মধ্যে চার্জ কি? পজিটিভ চার্জ আছে, মোট পজিটিভ চার্জ, আর বাইরেও তো ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ। তাহলে দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল বলতে পারি, তাই না? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এটাকে বলা যায়, যেটা কেন্দ্র অভিমুখী বল। আর কেন্দ্রের বাইরের দিকের বলটা কোনটা না, ওই ঘুরতে ঘুরতে তার অপোজিট একদম মানে সমান এবং বিপরীতমুখী একটা বল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বাইরের বল। ক্লিয়ার? আচ্ছা, পরমাণুর গঠনের সাথে কি আমাদের পরিচিত কোনো সিস্টেমের কোনো রকম সম্পর্ক খুঁজে পেলে? অবশ্যই পেয়েছো। কোথায় না, সৌর সিস্টেম, তাই না? যেমন আমি এখানে কি বললাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, এটাই তো রাদারফোর্ড বলেছিলেন। সিমিলারলি আমাদের সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো তাদের নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তাই না? একই এদের দুজনকার এক্সপ্লেনেশনটা প্রায় সেম, ঠিক আছে। কিছু সাদৃশ্য আছে, কিছু বৈসাদৃশ্য আছে, আমরা ক্লাস 10-এ পড়ে এসেছিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এটা হচ্ছে সূর্য। দেখো এখানে যে সমস্ত গ্রহ উপগ্রহগুলো থাকবে তার চাইতে অনেক গুণ বেশি ভারী হচ্ছে আমাদের সূর্য। সেই রকম এখানে যে ইলেকট্রনগুলো ঘুরবে তার চাইতে অনেক ভারী হচ্ছে গিয়ে আমাদের নিউক্লিয়াস, একই রকম, ঠিক আছে। এরাও নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এখানে পরে আমরা দেখবো যে বৃত্তাকার ছাড়া উপবৃত্তাকার অনেক রকমের অরবিটাল থাকে, মানে আমরা পড়বো কক্ষপথগুলো উপবৃত্তাকার হয়, ঠিক আছে। আচ্ছা, এবার কি দেখছি যে এখানে দেখো সৌরজগতের মধ্যে সূর্য এখানে থাকে, এখানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি এরকম করে যায়, তো মাঝখানে ম্যাক্সিমাম জায়গাটা কি ফাঁকা, ঠিক এখানের মতো, তাই না? এখানে নিউক্লিয়াস, বাইরে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে, কিন্তু ম্যাক্সিমাম এর ভেতরের ম্যাক্সিমাম জায়গাটাই কেমন? ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে ফাঁকা। তাহলে এর সাথে এর সাদৃশ্য, এটাও একটা সাদৃশ্য। এদের স্থায়িত্বের যে এক্সপ্লেনেশনটা সেটাও সেম দেওয়া হলো। এখানে আমরা কি বললাম যে এখানে গ্রহগুলো সূর্যের চারপাশে কেমন ভাবে ঘোরে, ওই দুটো বল তার মধ্যে কাজ করে। একটা হচ্ছে সূর্য ও সমস্ত গ্রহকে মাধ্যাকর্ষণ বলের মাধ্যমে নিজের দিকে টানছে, আবার এইভাবে ঘুরতে ঘুরতে সমস্ত গ্রহগুলো বাইরের দিকে অপকেন্দ্র একটা বল তৈরি করছে। এই দুটো বল পরস্পর সমান এবং বিপরীতমুখী বলেই সমস্ত গ্রহগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে পারছে। এখানে রাদারফোর্ড সেম এক্সপ্লেনেশন দিয়েছিলেন। উনি কি বলেছিলেন? স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে এ টানছে এবং এখানে একটা অপকেন্দ্র বল তৈরি হচ্ছে, এই বলগুলো সমান এবং বিপরীতমুখী, তাই জন্য ওরা পরস্পরকে ব্যালেন্স করছে এবং সে ঘুরছে। তাহলে আমাদের সৌরজগতের সাথে আমাদের নিউক্লিয়ার মানে অ্যাটমিক স্ট্রাকচারের মিল পাওয়া যায়। অমিল তো অনেক আছেই, যেমন প্রত্যেকটা গ্রহের উপগ্রহ আছে কিন্তু ইলেকট্রনের তো আর কোনো উপ ইলেকট্রন নেই, এরকম অনেক রকমের মানে বৈসাদৃশ্য আছে, কিন্তু মনে রাখার জন্য এই সাদৃশ্যগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। স্টে টিউনড।